হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চৈতালি যে কাব্যগ্রন্থ, সেই চৈতালি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের, এটা 1896 বা 97 সাল। শোনো, বাংলা সাল 1302 বঙ্গাব্দের কাজে দেবে না, কারণ আমি সালটা কী জন্য করি, কোনো কাব্যগ্রন্থের সালটা করার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসটা, সেই সময় ইতিহাস। 1896-97 সালের আগে সিপাহী বিদ্রোহ হয়েছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, অন্যান্য দেশে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলন চলছে, ফ্রান্সে, জার্মানিতে, ঠিক আছে। তো সেই প্রেক্ষাপটে লেখা কবিতাটা, ইংলিশ সালটা অবশ্যই জানতে হবে, খ্রিস্টাব্দটা 1896-97 সালে চৈতালি কাব্যগ্রন্থ। বাংলা 1302, ঠিক আছে, রবীন্দ্রনাথ 1302 চর্চা ছিল, ওইটা জানি আমার ঐতিহাসিক ভাবনাটা আসে না। সালটা অবশ্যই, যে কোনো কবিতার সাল ফার্স্টেই সালটা নেবে ইংলিশে এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ভাববে। দেখো, আজকে যারা আমরা কবিতা চর্চা করি, এখন কবি সাহিত্যিক তো চিরকাল অমর, জন্ম তো নেই, তারা এখনকার কবিতা লিখছে, এখনকার গণতন্ত্র, রাজতন্ত্র, জীবন কাহিনী, ঘটনা বিভিন্ন, সেগুলাই কবিতাতে তুলে দিচ্ছে সবাই। তো সমকালীন যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা খুব জানা দরকার আছে একটা কবিতা পড়ার পেছনে। তো রবীন্দ্রনাথের এই যে কবিতাটা আমাদের 9 ক্লাসের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, খেয়া নাম, চৈতালি কাব্যগ্রন্থ থেকে লিয়া, এটি 1896 থেকে 97 সালে রচিত, 1302 বঙ্গাব্দের চৈত্র মাসে লেখা। কতদিনে লেখে কিছু লাভ নেই, চৈত্র মাসের নজিনী চৈতালি কাব্যগ্রন্থ। আর রবীন্দ্রনাথের খুব আদরের কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ এটা খুব ওর আদরের কাব্যগ্রন্থ। এটা যতগুলো কাব্যগ্রন্থ আছে বিভিন্ন ধরনের, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ তো শেষ নাই, সঞ্চয়িতা থেকে শুরু করে, ঠিক আছে, গীতাঞ্জলি পর্যন্ত যতগুলো কাব্যগ্রন্থ লিখেছে, তার মধ্যে চৈতালি একটা খুব আদরের কাব্যগ্রন্থ কবি। রবীন্দ্রনাথের সম্বন্ধে তার কিছু বলার নেই, 1861 সালের কবি, 1961 সালে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। মধ্য গগনে, জীবনের মধ্য গগনে যে বাংলা সাহিত্যে যে কাজটা করে গেছে, তার ভেনচিত্রটা যদি এরকম হয়, বাকি কবি সাহিত্যিকরা সব এই ভেনচিত্রের মধ্যে। রবীন্দ্রনাথের কবিতায় আমরা প্রকৃতির রূপ পাই, মানবতাবাদী কবি। রবীন্দ্রনাথ একজন মানবতাবাদী কবি, একদম মানুষের জীবন নিয়ে লিখেছে, ছোটোখাটো ঘটনা নিয়ে কবিতা লিখেছে, মানুষের খুনসুটি নিয়ে লিখেছে, আদর নিয়ে লিখেছে, হাসি নিয়ে লিখেছে, রোমান্টিক নিয়ে লিখেছে, গান নিয়ে লিখেছে, দুঃখ নিয়ে লিখেছে, মানুষের রোজকার জীবন 12 মাস নিয়ে কবিতা লিখেছে। শুধু কবিতা না, ছোট গল্প, উপন্যাস, গান, কিছু বাদ নাই, সম্ভার বাংলা সাহিত্যকে সাজাই তুলেছে। বাকি কবি সাহিত্যিক তার ভেনের মধ্যে চলে আসে। যত কবি সাহিত্যিক আছে রবীন্দ্রনাথের ভেনের মধ্যে হাসির কবিতাও আছে, দুঃখ আছে, বিরহ আছে, প্রকৃতিও আছে, রোমান্টিকও আছে। কি নাই রবীন্দ্রনাথের কবিতাতে? যে উপহারটা দিয়ে গেছে বাংলা সাহিত্যে, শুধু উপহার না, বাংলা সাহিত্য মানেই রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যের সমর্থক শব্দ রবীন্দ্রনাথ, আমি মনে করি। আর কিছু বলার নেই। আলোচ্য কবিতাটির আমরা লাইনে যাব এবার। চৈতালি কাব্যগ্রন্থ 1896 সাল লেখা। পৃথিবীব্যাপী তথা ভারতব্যাপী রাজতন্ত্র মুছে গণতন্ত্র, চারিদিকে দাবি, হুঙ্কার, আন্দোলন, বিভিন্ন রাজার ক্ষমতা কমিয়ে সেই সমকালীন যে ইংরেজ শাসক, সেই ইংরেজ শাসক ক্ষমতা আমাদের এলাকাটাকে নিয়েছে, পুরো ভারতবর্ষের ক্ষমতাটা প্রায় স্বতন্ত্র 1856 সালের পর থেকে ইংরেজ শাসনের হাতে, ঠিক আছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে কবির সেরকম কোনো ভাষা বা বরঞ্চ আমরা সুনামি পাই কবির বিভিন্ন কাব্যগ্রন্থে। যেমন আমি ভারত তীর্থ কবিতা দেখেছি, এসো ইংরেজ, এসো খ্রিস্টান, কবি আহ্বানই জানায়। কবি এখানে বিদ্রোহ ভাব কবির নাই ইংরেজ শাসকের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে বা রাজনীতির বিরুদ্ধে কোনো সেরকমভাবে সোচ্চার কবি হন না। কবি শিশুত্ব আছে কবির মধ্যে, হ্যাঁ। তো এই কবিতার লাইনে আমরা যাই। রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া পাঠ করি। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। অর্থাৎ এইখানে রবীন্দ্রনাথের আমরা আলোচ্য একটা কণ্ঠে পাই যে রবীন্দ্রনাথ এই কবিতাটা তৎকালীন যে বাংলাদেশ, আমি যদি ভারতের ম্যাপটা আঁকি, রবীন্দ্রনাথের তো জমিদার পরিবারের সন্তান, তো মানে গোটা তখন তো ভারত বিভক্ত নাই, বাংলাদেশ তো ভারতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো রবীন্দ্রনাথদের কলকাতা এখন প্রপার ঠাকুরবাড়িতে জন্মস্থান, কিন্তু বীরভূমে, ঢাকা, শিলাইদহর এলাকায় বিভিন্ন জায়গায় জমি ছিল, কুঠি ছিল। সেখানে মাঝে মাঝে নদী পথে ইছামতি নদী হয়ে বোট নিয়ে রবীন্দ্রনাথ চলে যেত ওইখানে আবার ওখানে অনেক দিন দিব্য যেমন করত, মানুষের সাথে মিশে যেত, প্রকৃতির সাথে মিশে যেত, প্রকৃতির থেকে বিভিন্ন ধরনের রসদ সংগ্রহ করত, তার কাব্য সাহিত্যে লাগে ওগুলো। একদম সমব্যথিত ওই জীবনটা উপভোগ করেছে রবীন্দ্রনাথ, একদম ওই জীবনে চলে যেত, বাইর থেকে কবিতা লেখা নাই।
এসি রুমে বসে অনুভব করে কবিতা লেখে নাই, টিভির পর্দায় দেখিয়ে কবিতা লিখে গেল, অনুভব করল, ওইসব না, বাস্তব জীবনে প্রয়োগ করে একদম একদম ওই জিনিসটাকে উপলব্ধি করে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ। তো এইখানে চলে গেছিল, এখানে একটা ইছামতি নদীর ধারে ওই যে নদীটা ছিল ওইখানে শিলাইদহ পাথরা, ওইখানে নাগর বলে একটা ছোট্ট নদী ছিল, যেটা পদ্মার উপনদী। এই যে পদ্মা নদী চলে গেছে তো এইদিকে, আর ভাগীরথীগুলো এখানে এসছে, তার মাঝটা রবীন্দ্রনাথের ঘর। আর পদ্মা নদী থেকে কিছু নদী যেমন ইছামতি ফিছামতি এদিকে আসতো আবার পশ্চিমবাংলা দিয়ে, আজকে যেটা পশ্চিমবাংলা, তো সেই নদীটা বেয়ে রবীন্দ্রনাথ ওই কুঠিতে থাকতো। আর ওইখানে একটা ছোট্ট নদী ছিল নাগর বলে, সেই নাগর নদীরই বিবরণ কবি এখানে পরবর্তীকালে কবি নিজে লিখেছিল যে আমি ওইটা খেয়া কবিতাটা নাগর নদীকে কেন্দ্রিক করে লিখেছিলাম। পরবর্তীকালে একটা সাহিত্য বা আলোচ্য পত্রিকাতে দেখা গেছিল। তো নাগর নদীটার নাম, এই নদীটার নাগর, যদিও এই কবিতার মধ্যে উল্লেখ নাই যে কোনো নদী যে কোনো। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে। মানে এই নদীটা একটা নাম না জানা নদী, ধরো নাগর নদী, এদিকে একটা গ্রাম আছে, এদিকে একটা গ্রাম, রবীন্দ্রনাথের বোট দাঁড়ান দেখতে এখানে। আর ছোট নৌকা যাত্রী এদিকে যেত, যারা কাজ করে এদিক থেকে আসতো, এদিক থেকে যাইতো, কেউ ঘর থেকে ওইদিকে যেত, কেউ ওইদিক থেকে, দুটি গ্রাম বা দুটি এলাকাকে কভার করত একটা নৌকা, একদম সারাদিন নিরলস পরিশ্রম করত ওই নৌকা যে চালাইতো। এবং যা যাত্রীরা ছিল খোসার মধ্যে যাইতে আসতো, পৃথিবীর কোথায় কী হয়েছে, জীবনযাত্রা কোথায় কী, সম্পদ কোথায় কী, কে কার রাজ্য জয় করছে, সেদিকে কারো ভূক্ষেপ ছিল না এইসব মানুষের। তো দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, ঠিক যেমন নকশিকাথার মাঠে আমরা লাইন পাই, আজও এ গাঁও অঝরে চাহিয়া ওই গাইটির পানে, ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। এটা আমরা নকশিকাথার মাঠ কবিতার লাইন, জসিমউদ্দিন। দুটা গাঁ, মাঝে একটা মাঠ, সেই মাঠ বুঝি দুটা গাঁ, মানুষ না, দুটা গ্রাম যেমন কথা বলছে একে অপরকে। দুই গ্রাম মানে দুটা বন্ধু, মানুষ হিসাবে কল্পনা করো গ্রাম দুটাকে। এবং যেমন দুটা গ্রাম নিজেদের মধ্যে কথা বলছে, এরকম জসিমউদ্দিন কবি লিখেছিল, পল্লী কবি, নকশিকাথার মাঠে। ঠিক তেমনি এখানে দুটা গাঁ, সকাল হইতে সন্ধে করে আনাগোনা, নিরলস পরিশ্রম করছে, সকাল হইতে সন্ধে আর আনাগোনা করে। এবার দেখো এই চারটা লাইনে তুমি বলতে পারলে নাগর নদীর ধারে, সিম্পল নদী, নাম না জানা নদী, নাম না জানা গাঁ, অতি সাধারণ মানুষ, ফেভারিট কেউ না, মজুর মুটে চাষি বাসি সাধারণ মানুষ নৌকায় করে যাইছে, দিন শেষে নৌকায় করে আবার ফিরে এসছে, কেউ ঘর থেকে অন্য জায়গায় যাচ্ছে, কেউ ঘরেই ফিরে এসছে। রবীন্দ্রনাথ এইসব আনাগোনা লক্ষ্য করত, তাদের মধ্যে অদ্ভুত উৎসাহ, অদ্ভুত কর্মজীবন, অদ্ভুত শান্তি, অদ্ভুত স্নিগ্ধতা, অদ্ভুত চাওয়া, অদ্ভুত স্বপ্ন, এদের সব অদ্ভুত কর্মঠ মানুষ সবাই। রবীন্দ্রনাথ এমনি একটা কবিতা লিখেছিল, ওরা চিরকাল টানে দাঁড়, ওরা মাঠে মাঠে বীজ বুনে পাকা ধান কাটে, ওরা কাজ করে কবিতাতে এরকমই একটা লাইন। ওই লাইনটাতে এর যথেষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। ঠিক আছে, ওরা চিরকাল টানে দাঁড়, ওরা মাঠে মাঠে বীজ বুনে, লিখে নাও, পাকা ধান কাটে, ওরা কাজ করে। তুমি বড় প্রশ্ন যাই পড়ুক এই লাইনগুলো দিবে, কবিতার লাইনগুলো মাঝে মাঝে দিবে, বিভিন্ন অন্য কবিতার থেকে তুলে এই লাইনগুলো রবীন্দ্র সাহিত্যে আছে। এবার দেখো পৃথিবীতে কত দ্বন্দ্ব মূল্য, তখন রাজতন্ত্র ঠিক গণতন্ত্র সমারোহ, পৃথিবীতে বিভিন্ন জায়গায় হত্যালীলা, কে রাজা হবে, কোনো রাজার রাজ্য শেষ হয়ে গেল, কোনো রাজ্য আরও শুরু হলো, কেউ রাজ্য বিজয় স্তম্ভ উড়াচ্ছে, ফ্রান্সে, জার্মানিতে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়েছে, দাঙ্গার বীজ শুরু হয়েছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, স্বরাজ্য দলের আন্দোলন, সিপাহী বিদ্রোহ, ঝাঁসি রানীর লক্ষ্মীবাইয়ের আন্দোলন, কুনওয়ার সিংয়ের আন্দোলন, মঙ্গল পাণ্ডের গুলিগোলাজ, এইসব রাজতন্ত্র। ঠিক আছে, মানে এইসব যে রাজনীতি যুদ্ধ, ধ্বংসলীলা, সেই লাইনে কবি এসছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন করে ইতিহাস। 1896 আগের ইতিহাসে, তার মানে সেই সময় যে ইতিহাস দেখা আছে সেই ইতিহাস নিয়ে লিখছে। তখন তার প্রথম বিশ্বযুদ্ধ হয়নি, 1914 সালে হয়েছে, কবিতা 1896 সালে। বুঝতে হবে কি না, এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে। রবীন্দ্রনাথের মনে হয়তো ওই সব বিদ্রোহগুলো ছিল যে বিদ্রোহের কথা কবি তুলে ধরেছে। রক্ত প্রবাহের মাঝে ফেনায় ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, কত মনে রাজা হয়, পলাশি যুদ্ধ হয়, সিরাজউদ্দৌলা আসে, ধ্বংস হয়, গড়ে রাজার রাজতন্ত্র, যশ মহিমা, এইসব তো ইতিহাসে পাবে। কিন্তু এই নাম না জানা যারা কাজ করে, মজুর মুটে কুলিক, পথে প্রান্তরে কাজ করছে যারা,
তাদের কথা ইতিহাসে লেখা থাকে না। এখন ইতিহাস চেঞ্জ হয়েছে, এখন গ্রামের ইতিহাস, খেলাধুলার ইতিহাস, ক্লাস 10-এর বইয়ে দেখবি ইতিহাস চেঞ্জ হচ্ছে। আর রাজাদের কাহিনীই লিখছে, শেরশাহের জীবনযাত্রা এমনি না, সাধারণ মানুষেরও ইতিহাস লেখা হয় এখন। ইতিহাসের ট্রেডিশন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তখন লেখা হতো না, তখন ইতিহাস বলতে শুধু ওই বীর বিক্রম কাহিনী, শেরশাহের কাহিনী, মোগলের কাহিনী, আকবরের কাহিনী, নেপোলিয়ানের কাহিনী, ঠিক আছে, বিভিন্ন প্রাচীন যে রাজা, সরল বিভিন্ন প্রাচীন রাজতন্ত্র, টিপু সুলতানের কাহিনী, এইসব লেখা চলছিল। হায়দার আলী, টিপু সুলতান, ঠিক আছে, এইসব বীর বিক্রম, পরাক্রম, শিবাজি, এইরকম রাজ রক্তপ্রবাহের মাঝে ফেনায় ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে, মানে সোনার মুকুট টেকে না। তাই কবি তো লিখেইছে, কবি তো এর যথেষ্ট ব্যাখ্যা দিয়েছে একটা কবিতায়, ঠিক আছে। রাজছত্র ভেঙে পড়ে, লিখবে লাইন, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাই তুলে, জয়স্তম্ভ মূঢ় সমর্থ তার ভুলে। ওরা কাজ করে কবিতার লাইনে লিখেইছে, রাজছত্র ভেঙে পড়ে, মানে রাজার রাজ্যতন্ত্র চিরকাল থাকিবে না, রাজছত্র একদিন ভেঙে পড়বে। রণডঙ্কা শব্দ নাই তুলে, এই যে ডম ডম যুদ্ধ শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে মানুষ মারা যায়, যুদ্ধও শেষ হয়ে যায়। জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভুলে। শেষে সব যে জয় স্তম্ভ গড়ল, জিতিল কোনো রাজা, তারপরে জয়স্তম্ভ নিজেই ভুলে যায় এর অর্থ কী। অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ, ধর্মে নিয়ে দাঙ্গা, সমাজ নিয়ে দাঙ্গা, অর্থ নিয়ে দাঙ্গা, সম্পদ নিয়ে দাঙ্গা, রাজা হওয়া, রাজছত্র ভেঙে পড়বে একদিন। জয়স্তম্ভ অর্থ তার ভুলে মূঢ় সম, রণডঙ্কাও শব্দ তুলবে না। তেমনি রক্তপ্রবাহের মাঝে ফেনা, সব ফেনা উঠে, রাজতন্ত্রের ফেনা, তারপর ফেনা যেমন আরও ঘুরে মুদি যায় যে কোনো ফেনা, তেমনি রাজা একদিন হয়, তারপর আবার রাজতন্ত্র চলে যায়। কিন্তু ওই দুটো নদী যুগ যুগ ধরে চলে গেছে, নৌকা আসছে যাচ্ছে দাদুর আমল থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে নৌকা চলছে তো চলছে। ওই দিকে ভূক্ষেপ নাই, কে রাজা হয়েছে, কার রাজতন্ত্র চলে গিয়েছে, ওদের ইতিহাস অদ্ভুত, ওরা কাজ করে সবসময়। সভ্যতার নবনব যুগে তৃষ্ণা ক্ষুধা, উঠে কত কোলাহল, উঠে কত সুধা, শুধু হেতা দুই তীরে কেবা জানে তার নাম। দেখো, রক্তপ্রবাহের মাঝে ফেনায় ওঠে কত মুকুট কত ফুটে আর টুটে, যে কোনো লাইন তুলতে পারে। তার মানে ওরা পুরাপুরি যে রাজা জমিদার, এই নিজেও জমিদার ঘরের লোক, কিন্তু ওই অর্থ ধন সম্পদ কবি মনকে আকর্ষণ আনতে নাই, আকর্ষণ আনতে এই সাধারণ মানুষ, এই খাইটে খাওয়া দিন দরিদ্র না হইতে পারে, এরা হয়তো নিজেকে দরিদ্র ভাবেই নেই, এরা পুরা নৌকায় এপারে যে থেকে অপার, এপার থেকে অপার আসে। এখানে কিছুটা কবির মধ্যে দর্শন ভাবও আছে, পরে আমি লাস্ট লাইনে উল্লেখ করবো সেটা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চায়ে আছি দুইখানি গ্রাম। এইখানে লেখা দোহা পানে, মানে দুজনের পানে চায়ে আছে। ওই তো নকশিকাঁথার মাঠের লাইন দাও এখানে, আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাইটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। দুটি গ্রাম কবি জসিমউদ্দিন নকশিকাঁথার মাঠে লিখছি যে দুটি গ্রাম যেন দুজনাকে কিছু কথা বলতে চাইছে। নকশিকাঁথার মাঠ আছে ওদের মধ্যে, এখানে যেমন নদীটা আছে, নাগর নদীটা, দুটি গ্রামের মাঝে, নাম না জানা দুটি গ্রামের মাঝে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। দেখো, এই কবিতাটার বৈশিষ্ট্য, সনেট কবিতা, এটা 14 লাইন আছে এবং প্রতিটা লাইনে 14টা করে ওয়ার্ড আছে, গণিবে প্রতিটাতে 14টা করে ওয়ার্ড, আর লাইনটাও কত 14 দৈর্ঘ্য 14, প্রস্থ 14। এখানে লাইন 14 আর প্রতিটা লাইনে কটা অক্ষরে 14। সনেট কবিতা, এটা সনেট কবিতা বলা হয়, রবীন্দ্রনাথের সনেট কবিতা এটা, খেয়াটা। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, অর্থাৎ নদীর স্রোতের দিয়ে এই খেয়াটা চলে, এই নৌকা চলতেই থাকে, মানুষ কাজ করতেই থাকে, ট্রেডিশন চলতেই থাকবে। তাই তো কবি বলিছে, শত শত সাম্রাজ্যের ভগ্নাশেষ পরে ওরা কাজ করে, ওরা চিরকাল টানে দাঁড়, ওরা সবাই মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে। এই লাইনটা ব্যাখ্যা, এই কবিতার লাইনটা অবশ্যই আনবে। আমি যটা কবিতার লাইন বললাম তুমি তুলবে, বড় প্রশ্ন লিখতে লিখতে এইসব কবিতার লাইন মাঝে মাঝে দিবে, তবেই ট্রেডিশন আসবে, তবেই উত্তরটা তোমার রোমান্টিজম হবে, সাফল্যমণ্ডিত হবে, উত্তরে সাহিত্য ভাব আসবে, আবেগ আসবে উত্তরে। কেহ যায় ঘরে কেহ ঘর থেকে। দেখো, একটা আত্মা পরমাত্মারও ব্যাপার এখানে কবি তুলে ধরেছে। ঘর বলতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, অর্থাৎ জন্ম মৃত্যু মানুষের নেই সেখানে। ঘর বলতে মানুষ একবার পরমাত্মায় বিলীন হয়ে যায়, আত্মা কল্পনা করেছে, আর একজন জীবাত্মাতে আসে। জীবাত্মা মানুষ হইলেও, কেউ ইঁদুর হইলেও, কেউ ভেড়া হইলেও, আবার মৃত্যুর পরে চলে যায় কোথায়? সবাই পরমাত্মাতে আবার বিলীন হয়ে যায় নিজেরা, আবার আত্মা নতুন নতুন জন্ম লাভ করে। এমনি করেই বলছে জীবন মৃত্যু খেলা চলে, এটা প্রকৃতিতে আসে, কাজ করে, চলে যায়। সেটাই কবি লাস্ট শেষ লাইনে দিয়েছে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে
এখানে জীবনের খেয়া বলতে চেয়েছি। অর্থাৎ একবার কাজ করতে করতেই মানুষ আস্তে 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 জীবন আত্মা বা প্রাণ আত্মা মানুষের চলে যায় কোথায়? পরমাত্মাতে। পরমাত্মা মানে এটাই রবীন্দ্রনাথের কবিতা। আমরা ডাইরেক্ট ঈশ্বর মানবতাবাদী কবি তো, মানবই দেবতা। রবীন্দ্রনাথের কাছে মানুষ নিজেই দেবতা। মানুষের জীবনযাত্রার প্রণালীর প্রতিদিন মানুষের প্রতিটা মানুষই ভগবান। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ খুব মানব জীবনের নিয়ে কবিতা লেখে। মানব জীবনের সুখ দুঃখ, বারোমাস্যা কাহিনী, হাসি আনন্দ, গান, রোমান্টিজম, মানুষ যে পরিবেশে বাস করে সেই প্রকৃতি নিয়ে আমরা রবীন্দ্রনাথের কবিতায় পাই। সব কবিতায় এইটাই ঝঙ্কার। ঐশ্বর্য কল্পনা করে পরমাত্মার চোখে, পরমাত্মায় চড়িয়ে পরমাত্মা আরো করে জীবাত্মায় ফিরে আসে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। সেই খেয়া মানে এই খেয়াটা চলছে। পরমাত্মা তাই আত্মা, আত্মা থেকে পরমাত্মা, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে আবার জন্ম। খেয়া কেউ যায় ঘরে, কেউ আসে ঘর থেকে। কিন্তু সিম্পল ঘর বলা হচ্ছে না, ঘর বলতে পরমাত্মার ঘর, আবার আত্মার ঘর। এটাও কবি নিয়েছে শেষ লাইনে। একবার অতি সিম্পল ভাবনা দিয়ে ভাবতে পারো, একবার আত্মা পরমাত্মার দার্শনিক চোখে রবীন্দ্রনাথের ভাবনাও তুমি ভাবতে পারো। এই কবিতা, এই ট্রেডিশন, মাঝে মাঝে ওরা কাজ করে। আমি কিছু লাইন বলেছি। সুখ দুঃখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তুলে জীবনের মহামন্ত্র ধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। শেষ লাইনে যে কোনো প্রশ্নের উত্তরে এইটা লিখবে, বাস কবিতা শেষ। একটা দর্শন কবি, একটা প্রকৃতি কবি, একটা মিথ্যা রাজের মানে মিথ্যা রাজার স্তম্ভ, হ্যাঁ, রাজা হওয়া, ধনী হওয়া, এর আগে মিথ্যা মনে করেছে কবি। প্রকৃতি সত্য মনে করেছে রোজগার কাজ, দিন আনা দিন খাওয়া মানুষের কাজ। যারা কাজ করে, ছোট্ট ভাবনা নিয়ে কাজ করে, ছোট্ট স্বপ্ন, ছোট্ট আশা, ছোট্ট ভরসা নিয়ে যারা প্রতিদিন কাজ করে, তারা নিজেরাকে গরিব ভাবে না, তারা নিজেরাও আনমনা, নিজেরাও সব মানে ভগবান, নিজেরা বড় লোক, নিজেকে রাজা হওয়ার কাছে প্রজা। আমরা সবাই রাজা। ওকে।